প্রতিটা মামলায় শেখ হাসিনাকে আসামি করা প্রতিটা মামলার গুরুত্ব কমায়। আপনি হরে দরে অসংখ্য মামলা দিচ্ছেন, যে যার উপর ক্ষুব্ধ সে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে। আবার জামাতের হিসাব হচ্ছে যত দেরি হবে তত তারা দল গুছিয়ে নিয়ে বেশি আসন, যত সময় যাবে তাদের আসন সংখ্যা বাড়বে, আর বিএনপির যত সময় যাবে আসন সংখ্যা কমবে। এটা যেই বিএনপির কর্মী দেখেছে সে তো উদ্গ্রীব হয়ে আছে যে আমি ক্ষমতায় কবে যাব, গেলেই তো আমি এই 400 কোটি টাকা মালিকটা হতে পারি। সময়টি খুব অল্প নয়। একটি নির্বাচিত সরকার যে 5 বছরের জন্য আসে, তার জন্য কিন্তু আমরা হানিমুন পিরিয়ড 3 মাসের বেশি ধরি না। যুগে, ডিজিটাল মিডিয়ার যুগে, টেলিফোন মোবাইল মিডিয়ার যুগে আমরা সকলেই জানি। তারপরেও আমরা শুনতে পাই একজন এক্সিস্টিং ম্যাজিস্ট্রেট হুঙ্কার দিয়ে বলেন এটা তর্ক সাপেক্ষ ব্যাপার, এটা মীমাংসিত নয়, এটা মীমাংসিত নয়। এই বলার অধ্যত্ত উনি কোথায় পান? উনি পান এ কারণেই যে 60 দিন পার হলো, এখনো কিন্তু আমরা মামলা হচ্ছে হরদর, একেবারে প্রতিদিন মামলা হচ্ছে, কিন্তু একটাও কাজের মামলা যেটা না। আপনি বলেন তো, আপনি একজন আইনজীবী এবং দীর্ঘদিন আদালতে প্র্যাকটিস করছেন, 200-250 জন মানুষ কি একটা হত্যা মামলার সঙ্গে যুক্ত থাকতে পারে? 200-250 মানুষ হত্যা মামলার সঙ্গে যুক্ত থাকতে পারে কিনা অস্বাভাবিক। 2 হচ্ছে প্রতিটা মামলায় শেখ হাসিনাকে আসামি করা প্রতিটা মামলার গুরুত্ব কমায়। প্রতিটা মামলায় শেখ হাসিনাকে আসামি করার প্রয়োজন নাই, একটা সত্য মামলাই যথেষ্ট শেখ হাসিনাকে আসামি করবার জন্য। 3 হচ্ছে সালমান এফ রহমান কিংবা সামিট গ্রুপ কিংবা বসুন্ধরা, তাদেরকে আপনার হত্যা মামলা আনা দরকার নেই। বসুন্ধরাকে অবশ্য আনে নাই, দেখলাম তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কিন্তু সামিট গ্রুপের কিংবা সালমান এফ রহমান ফর এক্সাম্পল বা এস আলম, তাদেরকে হত্যা মামলা আনার দরকার নেই। তাদের অর্থনৈতিক কেলেঙ্কারি এত যে ওটাই যথেষ্ট তাদেরকে বিচারের আওতায় আনবার জন্য। সুতরাং আপনি হরে দরে অসংখ্য মামলা দিচ্ছেন, যে যার উপর ক্ষুব্ধ সে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে। সত্যতা বা মিথ্যা এটার কোনো যাচাই বাছাই হচ্ছে না। সমালোচকরা যেটা বলছেন, তারা বলছেন তার মিডিয়া ট্রায়াল তো হয়ে গেল, মিডিয়া ট্রায়াল হয়ে গেল, এবং এখন যেটা মানে গ্রামে গ্রামে যেটা হচ্ছে, ইউনিয়নে ওয়ার্ডে যেটা হচ্ছে, আপনার সাথে আমার শত্রুতা, আপনার বিরুদ্ধে আমি মামলা দিচ্ছি, কিংবা আমি আপনার কাছ থেকে কিছু পয়সা করি খেয়ে বলছি ঠিক আছে আমি জানি আপনি এটার সঙ্গে যুক্ত, কিন্তু আমি কিন্তু মামলা দেব না। এই যে একটা লেনদেনের ভিতরে একেবারে প্রান্তিক মানুষজনও জড়িয়ে যাচ্ছে, এটা কেন? কারণ আপনি 2 মাস একটা লম্বা সময় ঢিলা বা সম্মুখ গতিতে সরকারটি চলছে, সেই কারণে এই ধরনের লুপহোলস গুলার সুযোগ অনেকে নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সরকারের লক্ষ্যটা কি? সরকারের লক্ষ্যটা তো সরকারের স্পষ্ট করতে হবে। আমি তো বুঝতে পারি নাই, আমিও বুঝতে পারি নাই। এই কারণে আমি আমার ক্ষুদ্র যেই জায়গা মিডিয়া, সেখানে বারবার বলছি যে আপনাদের শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম 3টা প্ল্যান বলেন। শর্ট টার্মে আপনারা কি কি করতে চান, কত দিনে করতে চান, মিড টার্মে কি করতে চান, কত দিনে, লং টার্মে কি করতে চান, কত দিনে। এই পর্যন্ত কিন্তু আমরা প্ল্যান শুনি নাই। এই কমিশনগুলো বলছেন যে সংস্কার করবেন, এই জন্য সময় দরকার। এখন সংস্কারের এটা কি মানে অনাগতকাল চলবে? এটা কতদিন? এবং সংস্কার বলতে আসলে কোন কোন সংস্কার? একটা হচ্ছে সাংবিধানিক সংস্কার, একটা হচ্ছে রাজনীতি ইটসেলফের সংস্কার, পুরো রাজনৈতিক বন্দোবস্তের সংস্কার, একটি হচ্ছে আমাদের যে সোশ্যাল টেক্সচার নষ্ট করা হয়েছে গত 15 বছরে সেটার সংস্কার, আর একটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এতগুলো সংস্কার, এই প্রতিটা সংস্কারের ভাগেরও কিন্তু আবার দীর্ঘ, মধ্য এবং স্বল্প মেয়াদী অনেক ডালপালা আছে। আপনাকে তো পরিষ্কার করতে হবে। ওনারা কেন পরিষ্কার করছেন না জানেন? 6টা কমিশন গঠিত হয়েছে। এর আগেই শুনেছিলাম যে কমিশনরা তাদের রিপোর্ট দেওয়ার পরে রাজনৈতিক দলের সঙ্গে মিট করবেন, কিন্তু দেখলাম তারা আগেই বসেছেন। আমি সেটাকে সাধুবাদ জানাই। ট্রান্সপারেন্সি যত ভালো হয় ততই মঙ্গল, কিন্তু সেখানেও আমরা রাজনৈতিক দলগুলোকে কিন্তু ঐক্যমতে পৌঁছতে দেখি নাই। বিএনপি বলেছে মোটা দাগে একটা সংস্কার করে নির্বাচন যত দ্রুত সম্ভব, আবার জামাতে ইসলাম ভিন্ন
প্রস্তাব দিচ্ছে, তাদের কথা হচ্ছে না সংস্কার চলুক। এতে অবশ্য দুই দল তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী এই দুটো প্রস্তাব এসছে, কারণ বিএনপি মনে করছে যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত বিএনপির পক্ষে বেশি আসন নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে। আবার জামাতের হিসাব হচ্ছে যত দেরি হবে তত তারা দল গুছিয়ে নিয়ে বেশি আসন, যত সময় যাবে তাদের আসন সংখ্যা বাড়বে, আর বিএনপির যত সময় যাবে আসন সংখ্যা কমবে। সুতরাং এই দুই হিসাব নিকাশ থেকেই দুটো দল দুই রকম প্রস্তাব দিচ্ছে। অর্থাৎ জাতীয় স্বার্থের ব্যাপারে কিন্তু আমরা এখনো রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসতে দেখি নাই। এখানেও দলগুলো তার স্বার্থ অনুযায়ী হিসাব না, কিন্তু করছে। এত বড় বিপ্লবের পরেও কি জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের রাজনৈতিক নেতারা এক হবেন না? আনফরচুনেটলি আমরা তো এক হওয়ার কথা দেখছি না। আমরা তো দেখুন, রাজনৈতিক দলগুলো তো দীর্ঘ সময় একটা সংস্কৃতির মধ্যে দিয়ে চলেছে এবং বেড়ে উঠেছে, গড়ে উঠেছে। ধরেন লাস্ট 15 ইয়ার্স বিএনপির কর্মীরা কি দেখেছে? আওয়ামী লীগ করা মানেই 1000 কোটি টাকার মালিক হবেন আপনি, এমনকি প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হবেন, এবং প্রধানমন্ত্রী গর্ব করে সংবাদ সম্মেলনে বলবেন। একটা কালচার, তাই না? পলিটিক্যাল কালচার। এটা যেই বিএনপির কর্মী দেখেছে সে তো উদ্গ্রীব হয়ে আছে যে আমি ক্ষমতায় কবে যাব, গেলেই তো আমি এই 400 কোটি টাকা মালিকটা হতে পারি। এই আমলে 400, পরের আমলে নিশ্চয়ই এটা 1200 কোটি টাকা হবে। সুতরাং এই কালচারের মধ্যে দিয়ে যেই দলগুলো গেছে, দীর্ঘ সময় থেকেছে, তারা দেশটা আসলে কার? দেশটা আসলে কার? দেশটা আসলে সবচেয়ে অসহায় জনগণের, যাদের কোনো সে নাই, যাদের কোনো রাজনীতির মানে হিস্সা নাই, যাদের কোনো উপায়ও নাই। দেশটা আসলে তাদের। কিন্তু মালিক যদি তারাই হয়, তাদেরকে তো ক্ষমতা দিতে হবে। দেখুন, ক্ষমতা দেওয়ার জন্য তো এই গত কয়েক বছরের সংগ্রাম এবং বিশেষ করে গত 1.5 মাসের তীব্র আন্দোলন, এতগুলো প্রাণহানি। কিন্তু মুশকিল হচ্ছে যখন কাজের ক্ষেত্রে যাই তখন আসলে খুব বেশি পরিবর্তন দেখি না। দেখুন মতি ভাই, আমরা পলিটিক্যাল কালচারের পরিবর্তন চাই, আমরা গোটা রাজনীতির পরিবর্তন চাই, কিন্তু আমরা কি যার যার দলের ব্যাপারে এই কথাগুলো তুলছি? দলগুলো কিভাবে চলছে, দলের ভিতরে ডেমোক্রেসি কতটুকু আছে, দলের ভেতরে পদায়ন বা প্রমোশন কিভাবে হয়, এটা কি যোগ্যতা সততার ভিত্তিতে হয় নাকি নিঃশর্ত আনুগত্যের ভিত্তিতে হয়? এই আলাপগুলো তো আসলে আসা উচিত। ধরুন কিছুদিন আগে প্রধানমন্ত্রী তো আজকাল কথায় কথায় ওনার কথা ফাঁস হচ্ছে, এবং সম্ভবত উনি নিজেই ফাঁস করছেন, না হলে এত ফাঁস করার দায় কারো পড়ে নাই। তো ওনার একটা কল রেকর্ডে বোধহয় 200 কতবার ওনাকে আপা ডাকা হয়েছে। আপনি কি মনে করেন যে অন্য দলগুলোতে এর চেয়ে কম বা এর চেয়ে ভিন্ন ভাবে সম্বোধন করা হয়? না, হয় না। তো আপনি দলের ভেতরের পরিবর্তন না এনে বা সেই আওয়াজ দলের ভেতর না তুলে আপনি একটা নির্বাচন করে ফেলতে চান চট করে, আপনি চট করে কয়েকটা দাবি এনে মনে করেন যে এগুলো সংস্কার করলেই বোধ করি রাজনীতি পরিবর্তন হবে। ফর এক্সাম্পল পার্লামেন্টে উচ্চকক্ষ নিম্নকক্ষ, কিংবা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, এই কয়েকটা বড় বড় জায়গায় বদল আনলেই রাজনীতির বদলটা হবে? হবে না। কিন্তু আপনি তো আগে লক্ষ্যই ঠিক করেন নাই। আমাদের কিছুরই ঠিক নাই। তাহলে কিভাবে আপনি যাবেন কোথায়? বললাম আমি খুবই পাজলড অবস্থায় আছি। আপনার যাওয়ার কথা ছিল বরিশাল, আপনি যে সদরঘাট গিয়ে আটকে পড়েছেন। আপনি কিভাবে কি করবেন? আমরা কি আসলে সদরঘাটও গেছি? সদরঘাটে রাস্তাও কি ভুলভাল হচ্ছে না? হচ্ছে, কিন্তু তারপরেও আমার মনে হয় না, এই যে প্রশ্নটা আপনি তুলেছেন বা আমরা সবাই বলি, এটা এই রাজনীতির শেষ কোথায়? এই রাজনীতি একটা জায়গায় থামতে হবে। তো 53 বছর চলে গেল, কখনো গণতান্ত্রিক শাসন, কখনো একদলীয় শাসন, কখনো সেনা শাসন, আবার গণতান্ত্রিক শাসন, আবার সেনা শাসন, আবার জরুরি শাসন, এখন আবার অন্য কিসিমের এক সরকার। মানুষ যাবে কোথায়? মানুষের আপনি বলছেন যে ক্ষমতা দিবেন কিভাবে? মানুষের তো আসলে চিরাচ্যাপ্টা দশা। কেন বলি? এই যে
অনেক বড় প্রত্যাশা এবং স্বপ্নের যেই 1.5 মাসের রক্তক্ষয়, সকলেই কি এক স্বপ্ন নিয়ে পথে নেমেছিল, মাঠে না নেমেছিল? না না। এখনো পর্যন্ত হয় না, হতে পারে না। পারে না। কেউ কারো স্বপ্ন ছিল যে আর কিছুর দরকার, আমার জিনিসের দামটা কমুক, সিন্ডিকেটটা বন্ধ হোক, আমি 15 টাকা পার একটা ডিম আমি খেতে পারবো না, Yeah. আমার বাচ্চাকে আমি অর্ধেকটা ডিম না, একটা গোটা আস্ত ডিম খাওয়াতে চাই, এটা ছিল তার স্বপ্ন। আরেকজনের স্বপ্ন ছিল আমি সততার সঙ্গে চাকরি করতে চাই, আমার কোনো রাজনৈতিক পরিচয় বা লেবাস যেন নিতে না হয় চাকরিতে। আরেকজনের হয়তো স্বপ্ন ছিল আমি বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে পড়তে চাই, আমি কোনো কোটায় যেতে চাই না। এক একজন এক এক স্বপ্ন নিয়ে পথে নেমেছিল। আপনি আমাকে বলেন এই স্বপ্নগুলো, সকলের স্বপ্ন 2 মাসে পূরণ হবে অসম্ভব, এটা কেউ আশাও করি না, কিন্তু যাত্রাটাও কি শুরু হয়েছে? হয় নাই তো। আমি গতকালকে দেখছিলাম চালের কেজি 10 টাকা করে বেড়েছে। রাইট। সফল হোক এটা পলিটিশিয়ানরা চাইছে কিনা, এটা আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে একটি সরকারের ভিত্তি কি হয়? এক হচ্ছে মানুষের ভোট, নির্বাচিত সরকার, পলিটিক্যাল ফোর্স। আরেকটি হচ্ছে সেনার সমর্থন। এই সরকারটিকে আমার মনে হচ্ছে না তার পলিটিক্যাল সাপোর্ট যেটা আপনি বলছিলেন সেটা সে পাচ্ছে প্রপারলি, না সেনার সমর্থন তার উপর, মানে সেনা সমর্থন বলতে সেনার বাহিনীর যে শক্তি যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন সময় 111 সরকারকে দেখেছি, আর্মি ব্যাগড কেয়ারটেকার, সেরকম আর্মি ব্যাগড এই সরকার বলে মনে হচ্ছে না। কিন্তু এই সরকারটি কিন্তু সবচেয়ে শক্তিশালী সরকার হওয়ার কথা ছিল। কেন? কারণ এটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা সরকার, প্লাস যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি অবিসংবাদিত। প্রফেসর ইউনূসের সারা দুনিয়া একটা ইমেজ আছে, অ্যাবসলিউটলি সেই ইমেজটা তো আমরা কাজে লাগাতে পারি নাই। তার কারণ ওনাদের যেই ন্যায্যতা, যেই ভিত্তি ওনার যেটার উপরে ওনারা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সমর্থন। কিন্তু সেই সমর্থনটারও একটা বড় চাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যার যার স্বার্থের হিসাবে সমর্থন থেকে কিন্তু সরে যাচ্ছে। ফর এক্সাম্পল, আওয়ামী লীগের সরকারকে সমর্থন করার কোনো কারণ নাই না, আওয়ামী লীগের একেবারেই ভীষণ রকম ঘৃণা বিদ্বেষ এই সরকারের প্রতি আছে, থাকাটাই স্বাভাবিক। ডে 1 থেকে আপনি লক্ষ্য করেছেন এই সরকারকে ডিস্টেবল আনস্টেবল করার জন্য কিন্তু একটা কাজ চলছে, কখনো সংখ্যালঘু, কখনো আনসার, কখনো আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে ছাত্রছাত্রী, কখনো আমরা দেখতে পাচ্ছি পুলিশের ফর্মে, এক এক সময় এক এক ফর্মে তারা আসছে। আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ওখান থেকে অডিও ক্লিপে বার্তা দিচ্ছে, চট করে উনি ঢুকে যাবেন, কাছাকাছি আছেন। লাস্ট তার যে অডিওটা ফাঁস হলো সেটা তো ভয়াবহ হুমকি, যে একটা একটা করে নাকি তিনি দেখে নেবেন। তো এটা তো একটা বিরাট হুমকি। অন্যদিকে আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপিকে আমরা দেখছি নির্বাচন নিয়ে অত্যন্ত ব্যস্ত, কোনো মতে একটা সংস্কার করে নির্বাচন। বিএনপি কি নিজের দলের সংস্কারের দিকে ফোকাস করছে? আওয়ামী লীগের কথা বাদই দিলাম, কারণ আওয়ামী লীগ জনগণের ভোটে আগামী 50 বছরেও আসতে পারে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, দৃশ্যমান না। সুতরাং ওদের কাছ থেকে আমি আসলে এই মুহূর্তে কোনো কিছু আশাও করি না। কিন্তু নিজের ঘরের ভেতরের সংস্কার কি শুরু হয়েছে? হ্যাঁ, শুরুতে আমরা দেখেছিলাম বিএনপির কিছু নেতাকে বহিষ্কার করা হয়েছে, কিছু নেতার পদ স্থগিত করা হয়েছে, এমনকি স্ট্যান্ডিং কমিটির একজন অত্যন্ত সম্মানিত সদস্যর কেউ শো কজ নোটিস করা হয়েছে। কিন্তু এরপরে কিন্তু দলের ভেতরে ডেমোক্রেসি বলেন বা অন্যান্য যে চর্চাগুলো বলেন সেগুলো কিন্তু আমরা সেভাবে আর লক্ষ্য করি না। অর্থাৎ এই আওয়াজটা তো তুলতে হবে, তাই না? আমরা দলের কর্মী, কিন্তু আমাদের তরফ থেকে আমি মনে করি আওয়াজটা ওঠা উচিত এবং দলেরও এটাকে পজিটিভলি নেওয়া উচিত, বিকজ ইটস আ পজিটিভ বাংলাদেশ, ইটস অ্যান ইনক্লুসিভ বাংলাদেশ এবং ইটস এ নিউ জেনারেশন বাংলাদেশ। ওই মুখ বন্ধ করে সকল কিছু মেনে নেওয়ার যে এই সংস্কৃতি গত 50 বছরে চলেছে এবং তার যেই পরিণতি আমাদেরকে ভোগ করতে হয়েছে, আশা করি দলগুলোর বোধোদয় হবে এবং তারা আরেকটু ওপেননেস নিয়ে তাদের সমালোচনা এবং তাদের ব্যাপারে ভুল ত্রুটিগুলো কোথায় হচ্ছে, কর্মীরা কোথায় ডিসস্যাটিসফাইড, সেগুলো নিজেদের মধ্যে তারা। এখানে কিন্তু সরকারেরও একটা দায়িত্ব আছে, সরকার তারা কি চান এটা কিন্তু স্পষ্ট করতে হবে আগে। আমি শুরুতেই বলছি যে এই সরকারকে আমার মনে হচ্ছে অনেকটা নৌকার মাঝি ছাড়া একটা নৌকা বা নাবিক ছাড়া একটা জাহাজ।
ঠিক বুঝতে পারছে না তার গন্তব্য কোনটা, কি করে গন্তব্যে পৌঁছতে হবে, কত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে হবে, তার গন্তব্যে পৌঁছানোর সময়ের সাথে তার রসদের সামঞ্জস্য আছে কিনা, অতটুকু সময় সে পার করতে পারবে কিনা, এইগুলো নিজেদের মধ্যে আসলে তাদের ক্লিয়ার হওয়া উচিত। আরেকটা বিষয় মতি ভাই, উপদেষ্টার সংখ্যা কিন্তু আমার কাছে অপ্রতুল মনে হচ্ছে, এটা আমি আগেও বলেছি। কারণ আমরা দেখেছি যে এটা তো আর 3 মাসের কেয়ারটেকার গভর্নমেন্ট না যে আসলো, নির্বাচন দিল, চলে গেল। এরা একটা অভ্যুত্থানের সরকার, একটা বিরাট স্বপ্ন নিয়ে সরকার দায়িত্বে গেছে। সুতরাং আপনি যদি একজন উপদেষ্টার ঘাড়ে 5টা মন্ত্রণালয় দিয়ে রাখেন, তাহলে তো বেচারার পক্ষে সম্ভব না, এটা হিউম্যানলি নট পসিবল। কয়েক লক্ষ টাকা খরচ হবে বলে বা রাষ্ট্রের কয়েক লক্ষ টাকা বাঁচানোর জন্য যেই চাপটা একজন উপদেষ্টার ঘাড়ে দেয়া হচ্ছে, এটা সম্ভবত মূল কারণ না। টাকাটা কি এখানে ফ্যাক্টর, যে কয়েক লক্ষ টাকা খরচ বাঁচাতে যে এটা, তাহলে তো হবে আমি ঠিক জানি না, আমার না, কিন্তু কানে সেভাবেই এসছে, সেজন্য বলা। তাই হ্যাঁ, তাই আমার তো মনে হয় না। কিন্তু 10 জন উপদেষ্টা দিয়েও তো সরকার চলেছে আগে, সেটা কেয়ারটেকার চলেছে। আচ্ছা, তাই যদি হয় তাইলে ওই 10 জন কারা ছিলেন? মানে আগে যেই 10 জন ছিলেন, হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন 10 জন ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত 10 জন ছিলেন। এবারও তো মোটামুটি তাই দাঁড়িয়েছে, 20 জনের যে টিম মোটামুটি তাই।